কারণ আমরা চাই তোমাদের স্বপ্নটা হোক বড়, কিন্তু প্রস্তুতিটা হোক সত্যিকার, যাতে সত্যিকার প্রস্তুতিতে তোমাদের স্বপ্ন বড় হলেও তোমরা সেটাকে অবশ্যই নিজের কাছে নিয়ে আসতে পারো। তো আজ এই ঢাকা ইউনিভার্সিটি হাজারো শিক্ষার্থীর স্বপ্নের নাম। তোমরা এইচএসসি পরীক্ষার আগে থেকেই মনে মনে স্বপ্ন বুনে থাকো যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকা ইউনিভার্সিটির ক্লাসরুমে বসে ক্লাস করব, বা লাল রঙের বাসে চড়ে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢুকবো, যাতে মানুষকে আমি বলতে পারি যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, বা আমার বাবা মা ভাই বোন যাতে গর্ব করে বলতে পারে যে আমার ছেলে বা মেয়েটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। কিন্তু আমি তোমাদেরকে আজকে কিছু বাস্তব সত্য কথা বলবো, একদম হার্শ রিয়েলিটি, ঠিক আছে? তার আগে আমি কিছু জিনিস দেখে নেই। যে তুমি ঢাকা ভার্সিটি যখন পরীক্ষা দিবে, অবশ্যই তোমাকে রুট ম্যাপটা জানতে হবে যে ঢাকা ভার্সিটি কিভাবে পরীক্ষা হয়, কি এর পরীক্ষার যে সাইনগুলো রয়েছে, আমরা কি কি করলে পরীক্ষায় পাশ করতে পারবো। কারণ ঢাকা ভার্সিটিতে পাশ করাটাই একটা বিপজ্জনক ব্যাপার আর কি। ফার্স্টে আমরা মানবন্টনটা দেখি। দেখো, এখানে তুমি দেখতে পারবা যে তোমার 100 মার্কের টোটাল এক্সাম হবে। এই 100-র মধ্যে তোমার 60 মার্ক হবে এমসিকিউ এবং 40 মার্ক হবে লিখিত। এছাড়াও তোমার জিপিএ পাবা 20 মার্কস। কত? জিপিএ পাবা 20 মার্কস। এখানে 20 মার্কস পাবে, এটা আলাদা। এসএসসির উপর 10 এবং এইচএসসির উপর থাকবে তোমাদের 10। এখন এই যে এমসিকিউ 60 মার্কস, এর মধ্যে তোমার 24 মার্ক থাকবে পাস। তুমি 60-এর মধ্যে 24 পাবে এমসিকিউতে, তাহলে তুমি পাস করবা। এবং 40 যে লিখিত আছে, এখানে তুমি 12 পাইলেই পাস। 40-এর মধ্যে 12 পাইলেই তুমি পাস করে ফেলবা। কিন্তু দুইটা মিলে তোমার হতে হবে 40। 100-র মধ্যে টোটাল যদি 40 হয়, তাহলে তুমি এখানে পাস করবা। এবং সবচেয়ে আশ্চর্যজনক যে ব্যাপারটা, সেটা হচ্ছে ঢাবির মধ্যে তোমার 9 থেকে 10% পাস করে। তার মানে তোমার যদি 100 জন পরীক্ষা দেয়, 9 জন বা 10 জন পাস করে, বাকি 90 জন বা 91 জন কিন্তু ফেল করে। তুমি মানবিক বলো, বিজ্ঞান বলো, এই বিভাগগুলোতে সুন্দর করে দেখতে পারবা যে 99,000 পরীক্ষা দিয়েছে, 9,000 পাস করেছে, বাকি 90,000 ফেল। বিজ্ঞান বিভাগেও সেম, যে 10,000 12,000 এরকম পাস করে। তার মানে যারা পাস করতে পারেই না, তাদের সাথে তোমার প্রতিযোগিতা করে লাভ নাই, তোমাকে পাস করতে হবে। আর পাস করার পর থেকে তোমার এখানে সিট দেয়া আছে, যে 1800 1200 এরকম সিট ভাগ করা রয়েছে। তখন তুমি এখানে কম্পিটিশন করতে পারবা চান্স পাওয়ার জন্য। তো দেখো, এখানে তোমার যে ব্যাপারগুলো অবশ্যই ফলো করতে হবে, সেই কয়েকটা সাইন তোমাকে বলে দিই যে তোমাকে কি কি করতে হবে। তোমার হাতে যে তুমি এই 3 মাস পাবা, তোমার যে 3 মাস সময় রয়েছে, এই 3 মাস তোমাকে কি কি করতে হবে, কি কি করলে তুমি অন্যদের চেয়ে আগায় যাবা। ফার্স্টে কথা হচ্ছে যে তুমি একটা জিনিস সবসময় ফলো করবা, তুমি দিনে যদি 8 ঘন্টা করে পড়ো, রেগুলারিটি মেনটেন করো, যে তুমি রেগুলার 8 ঘন্টা করে পড়বা। যে আজকে শুক্রবার, আজকে একটু ঠান্ডা লাগছে, আজকে একটু জ্বর সর্দি হয়েছে, আমি আজকে পড়বো না, এরকম যাতে ব্যাপারগুলো না হয়। কারণ তুমি যদি রেগুলার 8 ঘন্টা করে পড়ো, সপ্তাহে একদিন করে ব্রেক দিচ্ছ, অর্থাৎ তুমি সপ্তাহে 6 দিন পড়তেছো। সেম ভাবে যে আরেকটা স্টুডেন্ট সপ্তাহে 7 দিনই 8 ঘন্টা করে পড়ে, তার মানে তোমার যে সে 8 ঘন্টা করে সপ্তাহে আগায় যাচ্ছে, তাহলে কি তোমার চান্স হবে নাকি ওর চান্স হবে? অবশ্যই ওর চান্স হবে। এবং এই সময় আড্ডা বলো, ফাঁকিবাজি বলো, ফোনে ফেসবুক ইউটিউব স্ক্রল, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা আছে সবকিছু একদিকে রাখো, এবং এই পড়াটাকে জাস্ট একদিকে রাখো। এবং এর সাথে যে ব্যাপারগুলো করবে, সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। তুমি ঢাবিতে একটা জিনিস লক্ষ্য করবা, তোমার যে প্রশ্ন ব্যাংক কিনে থাক, অনেকে কিনে ফেলছো, যে 2-3 বছরের তুমি কোশ্চেন দেখো, দেখে তুমি বুঝতে পারবা যে প্রতি বছর কিভাবে কোশ্চেন গুলো প্যাটার্ন থেকে রিপিট হয়। মানে তোমার প্যাটার্ন রিপিট হয়, তোমার যে কোশ্চেন রিপিট হয় এরকমটা না। যেমন আমি যে ইংরেজি কথা ধরি, মানবিকে, যে মানবিকে দেখা যায় প্রায় প্রতি বছরই ভয়েস থেকে কোশ্চেন আসে, প্রতি বছরই ভয়েস থেকে কোশ্চেন আসে, এরপর প্রতি বছরই স্পেলিং থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? যে এই যে টপিক গুলো রিপিট হয়, তোমার প্রশ্ন রিপিট হওয়ার পসিবিলিটি খুবই কম, কিন্তু টপিক এখানে বারবার রিপিট হয়। এই কারণে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো, কোশ্চেন প্যাটার্ন, এই যখন অ্যানালাইসিস করবে, তখন তুমি কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারবা। আর কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারলে তুমি ঢাবির জন্য এক ধাপ এগিয়ে গেলা। এরপর হচ্ছে হাতে ক্যালকুলেশন। যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদেরকে অবশ্যই হাতে ক্যালকুলেশন করতে হবে। এখানে তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারবা না, তোমার ক্যালকুলেটর এখানে কোনো অপশন নাই, যার কারণে হাতে শর্ট টাইমে কিভাবে ক্যালকুলেশন করা যায়, এই ব্যাপারটা তোমাদেরকে রপ্ত করতে হবে। আর এটা যে সবচেয়ে বেশি কোশ্চেন, সেটা হচ্ছে যে শর্ট সিলেবাসে পরীক্ষা হয় নাকি ফুল সিলেবাসে পরীক্ষা হয়। ভাইরা, তোমার টেনশন ফ্রি থাকো, এখানে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়, তবে 2-1টা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসতে পারে। এই 2-1টার প্রেশার নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি শর্ট সিলেবাস ফলো করো, ঢাবির জন্য পড়া হয়ে যাবে। এরপর হচ্ছে সঠিক পথে পরিশ্রম। এই সঠিক পথে পরিশ্রম বলতে তোমাকে আসলে কি বুঝায়? সঠিক পথে পরিশ্রম বলতে বুঝায় যে তুমি এই পরীক্ষার জন্য কি কি পড়বা এবং কি কি স্কিপ করবা। তুমি যদি পড়াশোনা করতে চাও, আমি যদি সাধারণ জ্ঞানের কথা ধরি, তাহলে তোমার A to Z পড়তে হয়, কিন্তু আসলে তোমাকে সব পড়তে হবে? এইটা তোমাকে কি কি পড়তে হবে, কোন কোন টপিকগুলো তোমাকে বুঝে বুঝে পড়তে হবে, কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা জানতে হবে। এবং এইখানে যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কিপ করা। ঠিক আছে? এই স্কিপ কিন্তু সবাই করতে পারবে না, যাদের চান্স হয় না, ম্যাক্সিমাম কারণ হচ্ছে স্কিপ করতে না পারা। তোমরা ঢালাও ভাবে সব পড়ে যাও, যার কারণে কিন্তু চান্সটা হয় না। তোমাকে টপিক বুঝে বুঝে, প্যাটার্ন বুঝে বুঝে, টপিক ধরে ধরে পড়তে হবে, তাহলে তোমার সঠিক পথে পরিশ্রম হবে। কারণ একটা গাধাও ধরো দিনে পরিশ্রমকে 18 ঘন্টা, আর সেম জায়গায় একটা বাঘ বা একটা সিংহ
দেখা যায় দিনে পরিশ্রম করে 6 ঘন্টা, তাহলে কি দিন শেষে সফল কিন্তু বাঘ বা সিংহ, কারণ সেই 6 ঘন্টা পরিশ্রম করে তার সারাদিনের খাবার জোগাড় হয়ে যায়। অন্যদিকে গাধা 18 ঘন্টা পরিশ্রম করে, তবুও কিন্তু সে বনের রাজা হতে পারে না। তার মানে পরিশ্রম করলেই শুধু হবে না, সঠিক ওয়েতে পরিশ্রমটা করতে হবে। এরপর হচ্ছে গুছানো প্রস্তুতি। তোমার এই টাইমে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমার গুছানো প্রস্তুতি নেওয়া। তুমি যখন আজকে জিনিস পড়বা, তোমার মাথার মধ্যে যাতে এটা একদম সেট হয়ে যায় যে তুমি এই জিনিসটা আবার রিপিট করে পড়তে পারবা না। কারণ তোমার এত পড়া থাকবে, তুমি যে পরীক্ষার আগে যে ফার্স্ট টু লাস্ট একদম পড়াশোনা করে রিভাইজ করে দিয়ে যাওয়া, মানে একাডেমিক টাইপ, এরকম তুমি টাইম পাবা না এখানে। কারণ আমি যদি মানবিকের কথাটাই একটু বলি, যে তোমার যদি বাংলার কথাটা ধরো, বাংলায় কয়টা বিষয় থেকে ভাইয়ারা এখানে প্রশ্ন হয়, বাংলায় তুমি দেখতে পারবা যে বাংলা যখন তোমার পরীক্ষাটা হবে, বাংলায় কোন কোন বিষয় থেকে আসলে প্রশ্নগুলো আসে। বাংলায় দেখো, বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আসবে, তাই না? বাংলা ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন আসবে, সেকেন্ড পার্ট থেকে প্রশ্ন আসবে, এবং বাংলা যে সহ পার্ট রয়েছে এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। তার মানে তোমার সাবজেক্ট কয়টা হয়ে যাচ্ছে? তিনটা। তিনটা থেকে এমসিকিউ আসবে কয়টা? মাত্র 15টা এখানে এমসিকিউ আসবে। যার কারণে তোমাকে যে হিউজ বিষয়গুলো পড়তে হচ্ছে, কিন্তু তোমার প্রশ্ন আসবে জাস্ট 15টা। যার কারণে তোমাকে অবশ্যই গুছানো প্রিপারেশন হতে হবে। গুছানো না হয়ে তুমি যে অগুলো আসলে আজকে এগুলো পড়তেছো, কালকে ওগুলো পড়তেছে, এই পড়ার একটু কম হয়েছে, ওই পড়ার একটু বেশি হয়েছে, এইরকম হয় ভাইয়া ইউনিভার্সিটি চান্স পাওয়া পসিবল না। এরপর হচ্ছে ব্যাকআপ। কেউ মনে করেন এটা ব্রেকআপ, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাকআপ। ব্যাকআপ বলতে কি বোঝায়? ব্যাকআপ বলতে দেখো, ব্যাকআপ বলতে বোঝানো হয়েছে যে তুমি ঢাবির জন্য প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, কিন্তু এখানে তোমার সিট রয়েছে কত? সিট রয়েছে 1800, বা যারা বিভাগ পরিবর্তন করে আসেন 900-র কাছাকাছি মেবি সিট। তারপর বিজ্ঞান বিভাগ এইরকম, মানে সেম ইকুয়ালিটি প্রাইস সিট রয়েছে। তো তোমাদের আমি ধরলাম যে 2000 সিট রয়েছে, পরীক্ষা দিবে কত? 1 লাখ প্লাস। তাহলে 1 লাখ প্লাস 2000 যদি চান্স পাও, বাকি 98,000 কি হবে? তারা কি কোনো ভার্সিটি পড়বে না? তারা কি প্রিপারেশন নেয় নাই? তারা কি পরিশ্রম করে নাই? অবশ্যই করছে। যার কারণে তোমার ব্যাকআপ থাকতে হবে ভাইয়া। তুমি ঢাবিতে পরীক্ষা দিলা, ঢাবির পরে তোমার কোন পরীক্ষা আসবে? রাজশাহীর পরীক্ষা আসবে, এরপর জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কুমিল্লা, তারপর হচ্ছে খুলনা, এই যে ভার্সিটি রয়েছে, গুচ্ছ, চট্টগ্রাম, যতগুলো ভার্সিটি রয়েছে, তোমার প্রিপারেশনটা এমন ভাবে হবে যে তুমি একটা পড়তেছো, বাকিগুলোর জন্য যাতে তুমি এগিয়ে যাও, ঠিক আছে? কারণ তোমার এটা এইরকম যে তুমি ঢাবির জন্য যখন প্রিপারেশন নিবা, তখন তো তুমি যে বাংলা, ইংলিশ, জিকে, মানবিকের এগুলোই পড়তেছো। বিজ্ঞান বিভাগে যারা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তোমরা এগুলোই পড়তেছো। বই তো সেম, একাডেমিক যে থিওরি আছে, যে পড়াগুলো আছে, সেম ভাবে পড়ে যাচ্ছ, জাস্ট কোশ্চেন ব্যাংক ফলো করতেছো। যার কারণে তোমার এই একাডেমিক পড়াটা এমন ভাবে মাথার মধ্যে সেট করবা যে তুমি ঢাবির পরীক্ষা শেষ, রাজশাহীর পরীক্ষা দিতে যাবা, জাস্ট কোশ্চেন ব্যাংক গুলো ফলো করে কোন কোন প্যাটার্ন গুলো থেকে প্রশ্ন আসতেছে সেই প্যাটার্ন গুলো দেখো, আবার পড়ো, পড়ে পরীক্ষা দিতে চলে যাও। সেম ভাবে তুমি সাস্টে যাচ্ছ, সাস্টের গুলো একটু ক্রিটিক্যাল প্রশ্ন হয়, যার কারণে তোমাকে আর একটু বেশি করে পড়ে যেতে হবে। এরপরে তুমি চট্টগ্রামে যাচ্ছ, তারপর তুমি জগন্নাথে যাচ্ছ, সেম ভাবে যে ঢাবির জন্য যেগুলো পড়েছো সেগুলো প্রশ্ন ব্যাংক গুলো কিনে আবার পড়া শুরু করো, তাহলে দেখবে যে তুমি একটা আইডিয়া পেয়ে যাবা, ঠিক আছে? এরপর হচ্ছে অনুশীলনী প্লাস এক্সাম্পল। যারা সায়েন্সের স্টুডেন্ট আছে, তোমার জন্য অনুশীলনী প্লাস এক্সাম্পল এটা খুবই ইম্পর্টেন্ট, বলে বোঝানো যাবে না, খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ফলো দা কোশ্চেন প্যাটার্ন। তুমি অবশ্যই ফলো দা কোশ্চেন প্যাটার্ন, মানে যে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্ন তোমাকে অবশ্যই ফলো করতে হবে। এবং সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট কথা, সেটা তোমাদেরকে এখন বলতেছি, যে নামাজ বা প্রার্থনা। যারা মুসলমান রয়েছে তারা নামাজ, এবং যারা অন্য ধর্মাবলম্বী রয়েছে তারা প্রার্থনা। মানে তোমার এই সময়টায় যে তোমার নামাজ বা প্রার্থনা পারে, তোমাকে সঠিক একটা রুটিনের মধ্যে দিয়ে চালাতে। একজন মানুষ যদি ফজরের নামাজ পড়ে, তাহলে তাকে কি অবশ্যই ভোরে উঠতে হবে, যে 4:30 বা 5টার দিকে উঠতে হবে, উঠে নামাজ পড়তে হবে। তাহলে এর জন্য তাকে ঘুমাতে হবে কয়টায়? অবশ্যই 12:30 1টার সময় ঘুমাতে হবে। তাহলে এই যে তোমার তাড়াতাড়ি ঘুম, এবং ঘুম থেকে উঠে নামাজ পড়ার জন্য প্রিপারেশন নেওয়া, এবং নামাজ পড়ার পরে তোমার পড়াশোনাটা শুরু হয়ে যাবে। মানুষের সকাল শুরু হয় সাধারণত 10টা বা 11টায়, ঠিক আছে? 10টা বা 11টার দিকে তাদের সকাল শুরু হয়। কিন্তু তুমি যদি ফজরের নামাজ পড়ো, তাহলে দেখা যাবে তুমি অনেক বেশি টাইম পাচ্ছ। মানে তোমার 10টা 11টার মধ্যে তুমি প্রায় 4-5 ঘন্টা টাইম পেয়ে যাবা। তোমার এই টাইমের মধ্যে তোমার হিউজ পরিমাণ একটা পড়াশোনা হয়ে যাবে। যার কারণে তোমাকে অবশ্যই নামাজ বা প্রার্থনা করতে হবে, এবং টুকটাক দান সদকা করো, গোপনে দান সদকা করো, যাতে তোমার উপর বালা মুসিবত দূর হয়ে যায়, এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, এবং এই পড়াশোনাগুলো ঠিকঠাক ভাবে করে যাও। এবং এই টাইমে যে বাসায় ঘরে বসে থেকে আমরা অনলাইনে পড়বো, এরকম করে তোমরা পড়তে চাও, একটা গুছানো প্রিপারেশন, বেস্ট টিচার প্যানেল দিয়ে একটা গুছানো প্রিপারেশন নিতে চাও, তাহলে কিন্তু আমাদের যে কোর্সগুলো রয়েছে এখানে তুমি এনরোল করতে পারো। ডিউ টার্গেট 0.4, যেহেতু সামনে আমাদের ফার্স্ট পরীক্ষা হচ্ছে ঢাবির পরীক্ষা, এই ঢাবির পরীক্ষার জন্য আমাদের এই কোর্সটি লঞ্চ করা হয়েছে, মানবিক, বিভাগ পরিবর্তন এবং বিজ্ঞান বিভাগের জন্য। তোমরা এই 2 ইউনিটের হলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং তোমাদের একটা মজার ব্যাপার হচ্ছে, চারুকলা নিয়ে পড়তে চাও, যে চারুকলা নিয়ে আমি পড়তে চাই, আঁকাআঁকি করতে ভালো লাগে, অনলাইনে আমাদের
এই বিষয়ে একটা কোর্স রয়েছে, ক্যানভাস টু ক্যাম্পাস। তোমরা এখানে ভর্তি হলে ঢাবি বলো, রাবি বলো, জগন্নাথ বলো, জাহাঙ্গীরনগর বলো, যতগুলো ভার্সিটিতে তোমার এই চারুকলার পরীক্ষা হয় সবগুলোর জন্য প্রিপারেশন নিয়ে নেওয়া হবে এখানে, এবং গুছানো প্রিপারেশন হয়ে যাবে। এবং জিএসটির জন্য যারা রয়েছে, বিশেষ করে সেকেন্ড টাইমার, তারা কিন্তু আমাদের এই কোর্সের লঞ্চ যেটা হয়েছে, তোমরা এখানে এনরোল করতে পারো জিএসটি আইসিইউ 0.4। তোমরা যে এই কোর্সগুলো সম্পর্কে আরো জানতে চাও বা তোমাদের যে ক্লাস করতে ইচ্ছা হয় যে আমাদের সাথে তোমাদের প্রিপারেশনটাকে আগায় নিয়ে যাবা, তাহলে কিন্তু আমাদের যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 01720828052, এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আমাদের সাথে বিস্তারিতভাবে কথা বলে অ্যাড হয়ে যেতে পারো। কারণ আমরা চাই তোমাদের স্বপ্নটা হোক বড়, কিন্তু প্রস্তুতিটা হোক সত্যিকার, যাতে সত্যিকার প্রস্তুতিতে তোমাদের স্বপ্ন বড় হলেও তোমরা সেটাকে অবশ্যই নিজের কাছে নিয়ে আসতে পারো। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।